আচ্ছা, একবার ভেবে দেখেন তো, এই দুনিয়াতে কত শত মানুষকে বিনা অপরাধে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, কিন্তু তবুও তারা দুনিয়ার আদালতে কোনো বিচার পায়নি। তো তাদের কি বিচার পাওয়ার অধিকার নেই? অবশ্যই আছে। আর এই জন্যই তারা নিজেদের কবর থেকে উঠে এসেছিল নিজেদের খুনিকে মেরে প্রতিশোধ নেবার জন্য। তো আজকের এই গল্পটাতে এমনই বিশ্বব্যাপী সকল ভিকটিমসরা হঠাৎ করে কবর থেকে উঠে আসতে শুরু করেছিল। তো চলুন এই ইন্টারেস্টিং গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে বৃষ্টি স্নাত কোরিয়ার জনবহুল এক শহরে জুন নামের একজন মহিলাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। আর তখনই হঠাৎ করে বাইক নিয়ে একজন ছিনতাইকারী সেখানে এসে মহিলাটার ব্যাগ ধরে মহিলাটাকে সহ টেনে নিয়ে যেতে থাকে। মহিলাটা তার ব্যাগ কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না, তাই বাধ্য হয়ে সেই ছিনতাইকারী মহিলাটার পেটে কয়েকটা ছুরিকাঘাত করে ব্যাগটা নিয়ে চলে যায়। কিন্তু রহস্যময়ভাবে এখানে সেই ছুরিটা অন্য আরেকজন লোকের হাতেও আমরা তুলে নিতে দেখতে পাই। এদিকে এই মহিলার ছেলে ইয়ং এই রাস্তার পাশ দিয়েই নিজের আইন কলেজের দিকে যাচ্ছিল। আর সে লোকজনের ছোটাছুটি দেখে ছুটে আসলে দেখতে পায় যে সেখানে তার মায়ের লাশ পড়ে আছে। ইয়ং হতভম্ব হয়ে তার মাকে বাঁচানোর জন্য তার মাকে নিজের কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে দৌড়ে যেতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনই ইয়ংয়ের মা মারা যায়। ইয়ং যথাযথ সম্মানের সহিত তার মায়ের দাফন কাফন সম্পন্ন করে। আর এই ঘটনার পরে এখন আমাদের সরাসরি 7 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে ইয়ং ততদিনে একজন নামি দামি উকিল হয়ে গিয়েছিল। আর সে আজকে একটা মার্ডার কেসের শুনানিতে জজের কাছে খুনির ফাঁসি চেয়ে আবেদন করে। যেই শুনানি পরবর্তী তারিখে হবে বলে ইয়ং হাইকোর্ট থেকে বেরিয়ে যেতে থাকে। আর তখনই ব্যাকগ্রাউন্ডে আমাদের জানানো হয় যে আজ থেকে 7 বছর আগে ইয়ংয়ের মায়ের হত্যা মামলাটাও সে নিজেই চালিয়েছে। তো এইসব ঘটনার মধ্যে ইয়ংয়ের কাছে বাড়ি থেকে তার বোন ফোন করে। আর অদ্ভুতভাবে ইয়ংয়ের বোন তাকে জানায় যে তুমি এখন কোথায় আছো, দ্রুত বাড়িতে চলে আসো, কারণ বাড়িতে মা ফিরে এসেছে। এই কথা শুনে ইয়ংয়ের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ 7 বছর আগে মারা যাওয়া তার মা কিভাবে ফিরে আসতে পারে। সে দ্রুত বাড়িতে গেলে দেখতে পায় যে সত্যি সত্যি তার মা বাড়িতে ফিরে এসেছে আর তার বোনের সাথে বসে গল্প করছে। আর তার বোন মানসিকভাবে একটু অসুস্থ ছিল বলে সে তার মায়ের প্রত্যাবর্তনে অনেক খুশি হয়ে গিয়েছিল। কিন্তু ইয়ংয়ের কাছে এই সব কিছুই একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে তার মাকে জিজ্ঞাসা করে যে কে তুমি, কেন এখানে এসেছো। এইসব কথা শেষ হবার আগেই তাদের প্রতিবেশীরা এই বাড়িতে আসলে যখন ইয়ংয়ের মাকে জীবিত দেখতে পায়, সবাই রীতিমতো স্তব্ধ হয়ে যায়। তারা জুনকে জিজ্ঞাসা করে যে তুমি কি সৃষ্টিকর্তার কাছে ন্যায় বিচার পেয়েছিলে, তুমি কেন ফিরে এসেছো। এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ করেই জুন যেন পাগল হয়ে যায়। সে একটা ছুরি দিয়ে তার ছেলের উপরে প্রাণঘাতী হামলা করে দেয়। তবে এ যাত্রায় প্রতিবেশীদের সাহায্যে ইয়ং প্রাণে বেঁচে যায় আর জুন সেখানেই অজ্ঞান হয়ে যায়। এমন অদ্ভুত ঘটনা বেশি লোক জানাজানি হবার আগে কোরিয়ান সিক্রেট সার্ভিসের এজেন্টের লোকজনেরা ইয়ংয়ের বাড়িতে এসে তার মাকে নিজেদের জিম্মাই করে নেয়। একদিকে জুনের উপরে ডাক্তার এবং বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, আর অপরদিকে এজেন্টের লোকজনেরা একটা জরুরি মিটিং ফিক্স করে, যেখানে তারা জানায় যে বিশ্বব্যাপী এমন ঘটনা এর আগেও ঘটেছে। কয়েকজন বাচ্চা এবং মহিলাসহ অনেক লোক এর আগেও মৃত্যুর কয়েক বছর পরে জীবিত হয়েছিল, কারণ তারা দুনিয়ার আইনে কোনো ন্যায় বিচার পায়নি। তাই তারা রীতিমতো কবর থেকে উঠে তাদের খুনিকে মেরে নিজেদের প্রতিশোধ পূরণ করার পরে অটোমেটিক আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বিশ্বব্যাপী ইতিমধ্যে প্রায় 89টা এমন ঘটনা ঘটে গেছে। আর যারা এভাবে মৃত্যুর পরেও জীবিত হয়ে আসে তাদেরকে বলা হয় রেজারেক্টেড ভিকটিমস। এদেরকে শর্টকাটে আরভি বলেও ডাকা হয়। আর ইয়ংয়ের মায়ের কেসটাই ছিল কোরিয়াতে সর্বপ্রথম আরভি কেস। আর এমন অদ্ভুত ঘটনাগুলো দুনিয়ার সবার থেকে আড়াল করে সিআইএ সারা বিশ্বের সিক্রেট সার্ভিস এজেন্টের কাছে খবরটা পাঠিয়েছিল, আর তাদেরকেও এই ঘটনাগুলো গোপনেই সেটেলমেন্ট করার জন্য বলা হয়েছিল। কারণ স্বাভাবিকভাবেই এই ঘটনাগুলো পাবলিকালি ফ্ল্যাশ হয়ে গেলে আইন শৃঙ্খলার উপরে মানুষের ভরসা উঠে যাবে আর দুনিয়াতে ভয়ঙ্কর বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। তো যাই হোক, এমন অদ্ভুত একটা কেস হ্যান্ডেল করার জন্য কোরিয়ার একজন সেরা ইনভেস্টিগেটর লিমাকে হায়ার করা হয়, যে কিনা অলরেডি 7 বছর আমেরিকান সিক্রেট সার্ভিসে কাজ করেছিল।
এছাড়াও জুন কেন তার ছেলের উপরে হামলা করলো এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বলার জন্য একজন অফিসার ইয়ংয়ের সাথে কথা বলে। ইয়ং তাকে এই মামলার শুরু থেকে সবকিছু জানিয়ে দেয়, যেমন সে সিসিটিভি ফুটেজে দেখে হেলমেট পরা একজন লোককে মার্ডারার হিসেবে গণ্য করে, আর সেই স্থানীয় কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সেই লোকটা চাইনিজ ভাষায় কথা বলছিল। কিন্তু লিমা নামের সেই গোয়েন্দা খোঁজখবর নিয়ে জানতে পারে যে খুনি হিসেবে যে চাইনিজ লোকটাকে সন্দেহ করা হচ্ছিল তার নামে এর আগেও 3টা মোটরসাইকেল চুরির মামলা হয়েছিল। তবে সেই লোকটা অনেক বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। লিমা ভাবতে থাকে যদি জুনকে মেরে ফেলা খুনি অলরেডি মরেই যায় তাহলে জুন আবারও জীবিত কেন হলো, আর সে কেনই বা তার ছেলের উপরে হামলা করলো? তাহলে কি তার ছেলে তাকে খুন করেছে? তখনই একজন অফিসার জানায় যে হতেও পারে ম্যাডাম, কারণ ইয়ংয়ের মায়ের একটা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে যেখানে তার মা মারা গেলে ইয়ং $5 লাখ পেত। তাই হতেও পারে ওই টাকার জন্য সে তার মাকে মেরে ফেলেছে। এখন যেহেতু ইয়ংয়ের খুনি হবার একটা মোটিভ ছিল, তাই তারা 7 বছর আগে ইয়ংয়ের ব্যাপারে কিছু তথ্য খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। এদিকে আবার ইয়ংয়ের পাগলি বোনটা তার ভাইকে ফোন করে খুশিতে গদগদ হয়ে বলে যে ভাই, তুমি মাকে নিয়ে কবে বাড়িতে ফিরে আসবে? আমি মাকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে যাবার প্ল্যান বানিয়েছি। এইসব আজগুবি কথা শুনে ইয়ং বিরক্ত হয়ে ফোন কেটে দেয়, আর তারপর সে আবারও তার মায়ের সাথে দেখা করতে চলে আসে, আর তার মা তখনও অজ্ঞান হয়েছিল। তার মায়ের উপরে নজরদারি করতে থাকা একজন অফিসার ইয়ংকে জানায় যে তোমার মায়ের মস্তিষ্কের অবস্থা একজন কোমায় থাকা মানুষের মতো হয়ে আছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে তার ব্রেন সম্পূর্ণভাবে মৃত হওয়া সত্ত্বেও সে কিভাবে এত সব কিছু করতে পারছে এইসব ব্যাপারে আমরা কিছুই জানি না। ইয়ং অফিসারদেরকে বলতে থাকে যে আমার মনে হয় আমার মায়ের খুনি এখনও এই দুনিয়াতে বেঁচে আছে, আর এই জন্যই আমার মা প্রতিশোধ নেবার জন্য জীবিত হয়েছে। আমি আমার মায়ের কেসটা আবারও ইনভেস্টিগেট করতে চাই। তো যেই কথা সেই কাজ, আবারও 7 বছর আগে ইয়ং তার মায়ের খুনের সকল কাগজপত্র বের করে সেই চাইনিজ লোকটাকে খুঁজতে থাকে। আর এদিকে ইয়ংয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য লিমা তার দলবল নিয়ে ইয়ংয়ের বড় বোনের কাছে এসেছিল। 7 বছর আগে তার মায়ের খুনের দিন ইয়ং কি করেছিল এইসব ব্যাপারে তারা ইয়ংয়ের বোনকে জিজ্ঞাসা করে। কিন্তু স্বাভাবিকভাবে একে তো 7 বছর আগের ঘটনা, তার উপরে ইয়ংয়ের বোন ছিল মানসিকভাবে একটু প্রতিবন্ধীর মতো, তাই তার এইসব কিছুই মনে ছিল না। এদিকে ইয়ং চাইনিজ লোকদেরকে খোঁজার জন্য একটা চাইনিজ এরিয়াতে চলে যায় এবং সেখানে টাকা পয়সা দিয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ইওয়ান নামের একজন চাইনিজ লোকের খোঁজ পায়, যে কিনা 7 বছর আগে একজন মহিলাকে মার্ডার করার পরে চায়নাতে পালিয়ে গিয়েছিল। তবে খুন করার 1 বছরের মধ্যে সে আবারও কোরিয়াতে ফিরে আসে। এদিকে লিমা যখন নিজের অফিসে ফিরছিল তখনই তার একজন সহকর্মী তাকে জানায় যে চায়না টাউনে আমাদের আগেই ইয়ং পৌঁছে গেছে, সে নিজে নিজেই এই কেসের তদন্ত করছে। এদিকে ইয়ং তার একজন সহকর্মীকে সাথে করে নিয়ে ইওয়ান নামের সেই লোকটার বাড়িতে চলে যায়। পার্সেল ডেলিভারি করার নাম করে তারা সেই ঘরে ঢোকার চেষ্টা করলে তারা বুঝতে পারে যে এই ঘরের ভেতরে আসলে একজন মেয়েকে আটকে রাখা হয়েছে। তাই তারা আবারও ঘরের ভেতরে ঢোকার সুযোগে বসে থাকে, আর এবার মেয়েটা দরজা খোলার সাথে সাথে তারা মেয়েটাকে ধরে ফেলে। আর তখনই ঘরের ভেতর থেকে ইওয়ান নামের সেই লোকটা বেরিয়ে এসে তাদের উপরে এলোপাথারি হামলা করে দেয়। ইওয়ানের সাথে ইয়ংয়ের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, আর মারামারির এক পর্যায়ে ইওয়ান সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে, আর ইয়ং তার পিছু করতে করতে একটা পরিত্যক্ত বাড়ির ছাদে এসে পড়ে। কিন্তু সে তার আশেপাশে কোথাও ইওয়ানকে দেখতে না পারলেও অদ্ভুতভাবে রহস্যময় একটা বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ইয়ং বাচ্চাটাকে দেখে যেন স্তব্ধ হয়ে যায়, সে আর কোনো কিছুই ভাবতে পারছিল না। আর তখনই পেছন থেকে সেই চাইনিজ লোকটা ইয়ংয়ের উপরে হামলা করতে আসলে তাকে আবার পেছন থেকে গুলি করে গ্রেফতার করে নেয় লিমার লোকজন। তো যাই হোক, এখন আমাদের সিআইএ এর কয়েকজন এজেন্টকে দেখানো হয় যারা এই বিশেষ মামলাটা হ্যান্ডেল করার জন্য আমেরিকা থেকে কোরিয়াতে এসেছিল। আসলে তাদের এমন মামলা হ্যান্ডেল করার অভিজ্ঞতা ছিল, তাই তারা তাদের সাথে এক ধরনের বিশেষ ভ্যাকসিন এনেছিল যেটা পুশ করার মাধ্যমে এই মৃত মানুষগুলোকেও জিজ্ঞাসাবাদ করা সম্ভব। অর্থাৎ এই ভ্যাকসিন দিলে এই মৃত মানুষগুলোর কোমায় থাকা ব্রেনটাও কিছুক্ষণের জন্য সুস্থ সবল মানুষের মতো হয়ে যায়।
আর যথারীতি তারা এই ভ্যাকসিন দিয়ে জুনের কাছে জিজ্ঞাসা করে যে তুমি কেন পৃথিবীতে ফিরে এসেছো। জুন বলে আমি আমার খুনিকে হত্যা করতে এসেছি। তারা জিজ্ঞাসা করে যে তোমার ছেলে কি তোমাকে মেরেছে। জুন বলে যে না, তবে আমার ছেলের জন্যই আমি মারা গেছি। এইসব কথা শুনে সবাই এখন ইয়ংয়ের উপরে সন্দেহ করতে থাকে। এখন বাস 100% শিওর হবার জন্য লিমা গ্রেফতার করে আনা সেই চাইনিজ লোকটাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর তখনই একজন অফিসার সেখানে এসে লিমাকে জানায় যে সে গোপনে একটা খবর জানতে পেরেছে। আসলে ইয়ংয়ের মায়ের কাছে যে জমানো $5 লাখ ছিল সেইটা ওই মহিলা 9 বছর আগে একজন পুলিশ অফিসারকে দিয়ে দিয়েছে। অর্থাৎ ইয়ং তার মাকে যখন মেরেছিল তখন তার মায়ের কাছে কোনো টাকাই ছিল না। আর অদ্ভুতভাবে এই মহিলাটা এতগুলো টাকা যেদিন ওই পুলিশ অফিসারকে দিয়েছিল সেদিন আবার ওই মহিলার এলাকাতে একটা বাচ্চা মেয়ে আর তার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর সেই পুলিশ অফিসারটা ছিল এই দুর্ঘটনারই তদন্তকারী কর্মকর্তা। এইসব কথা শুনে লিমা দ্রুত বেরিয়ে পড়ে এই ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্য। আর তখন চাইনিজ লোকটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে ইয়ং চলে আসে। আর সে বলে যে তুমি 7 বছর আগে যেই মহিলাটাকে মেরেছিলে আমি তারই ছেলে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তুমি চায়নাতেও একটা মার্ডার কেসের আসামি। আমরা যদি তোমাকে চায়নাতে পাঠিয়ে দেই তাহলে তোমাকে সাথে সাথে ফাঁসি দিয়ে দেয়া হবে। কিন্তু আজকে তুমি যদি আমার কাছে সত্যি কথা স্বীকার করো তাহলে হয়তো তুমি বেঁচে যেতে পারো, কারণ কোরিয়াতে গত 20 বছরে কোনো মৃত্যুদণ্ড দেয়া হয়নি। এইসব কথা শুনে চাইনিজ লোকটা অকপটে স্বীকার করে যে হ্যাঁ, আমি ছিনতাই করার জন্য ওই মহিলাকে একটা ছুরি মেরেছিলাম, কিন্তু আমি ওকে মারিনি। আমার পরে একজন অচেনা লোক এসে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে ওই মহিলাকে মেরে ফেলেছে। এইসব কথা শুনে ইয়ংয়ের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ তারা ভেবেছিল যে এই লোকটা একাই খুনি। কিন্তু নতুন করে এই অচেনা লোকটা আবার কে ছিল, এখন এটাও তাকে খুঁজে বের করতে হবে। তাই সে ওই এলাকাতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে একজন লোকের কাছ থেকে জানতে পারে যে হ্যাঁ, কেউ একজন তো সেখানে এসেছিল যে কিনা তার মাকে মারার পরে অদ্ভুতভাবে নিজেই আগুনে জ্বলে ছাই হয়ে গিয়েছিল। এদিকে চাইনিজ লোকটাকে জুনের সামনে নিয়ে আসা হয় আর জুনকে জিজ্ঞাসা করা হয় যে এই লোকটাই কি তোমাকে মেরেছিল। জুন কোনো কথা না বলে চেয়ার থেকে উঠে সরাসরি চাইনিজ লোকটার ঘাড় মোটকে তাকে সেখানেই মেরে নিজেও অজ্ঞান হয়ে যায়। এরপর কয়েকজন পুলিশ অফিসারেরা মিলে সেই চাইনিজ লোকটার মৃতদেহ সমুদ্রে ফেলে দিয়ে গুম করে ফেলে। এদিকে লিমা সেই দুর্ঘটনায় মারা যাওয়া সিউল এবং তার বাচ্চা মেয়ে সুজিনের কয়েকটা ছবি নিয়ে ইয়ংয়ের বোনের কাছে এসে আবারও জিজ্ঞাসা করতে থাকে যে তুমি এই দুর্ঘটনার ব্যাপারে কিছু জানো নাকি। কিন্তু এখানেই পাগলি মেয়েটা ভয় পেয়ে বলে দেয় যে আমি কিচ্ছু জানি না, আমি তো এদেরকে কখনো দেখিনি। আর এই কথা শুনে লিমা বুঝতে পারে যে এই মেয়েটা মিথ্যে কথা বলছে, কারণ এই বাবা মেয়ের দুর্ঘটনা তাদের বাড়ি থেকে খুব কাছেই ঘটেছিল। আর স্বাভাবিকভাবে এই ঘটনা সবারই মনে থাকার কথা। তো যাই হোক, অপরদিকে ইয়ং তার সিনিয়র অফিসারের সাথে যখন এইসব ঘটনা নিয়ে আলোচনা করছিল তখনই তাদের সামনে এক ভয়ঙ্কর তথ্য উঠে আসে। আসলে তার মায়ের উপরে পরবর্তীতে যে লোকটা হামলা করেছিল সে আর কেউ নয়, সে ছিল তার মায়ের মৃত্যুর 2 বছর আগে মারা যাওয়া সিউল নামের সেই লোকটা, যে কিনা সেদিন ইয়ংয়ের মাকে মেরে নিজেই জ্বলে ছাই হয়ে গিয়েছিল। এই কথা শুনে ইয়ং সেই ছাই হয়ে যাওয়া লোকটার সাথে নিজের মায়ের কি সম্পর্ক ছিল সেটা খোঁজায় ব্যস্ত হয়ে পড়েছিল। তখনই তার সহকর্মী তাকে ফোন করে জানায়, স্যার, আমরা সেই পুলিশ অফিসারের খোঁজ পেয়ে গিয়েছি যাকে আপনার মা অনেক টাকা দিয়েছিল। ইয়ং দ্রুত সেই পুলিশ অফিসারের কাছে গেলে দেখতে পায় যে সেখানে অলরেডি লিমা এবং তার অফিসারেরা হাজির হয়ে গিয়েছিল। আসলে ঘণ্টাখানিক আগে এই পুলিশ অফিসারকে কেউ একজন ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলেছে, কিন্তু পুলিশ অফিসারটা মরার আগে তার সাথে ঘটা ঘটনাগুলো একটা চিঠিতে লিখে রেখেছিল। এখন ইয়ং এবং লিমা দুজনেই একসাথে সেই চিঠিটা পড়লে জানতে পারে যে 9 বছর আগে একদিন রাতের বেলা এই পুলিশ অফিসারটা সুজিন নামের সেই বাচ্চা মেয়েটাকে রাস্তার পাশে কান্না করতে দেখেছিল। বাচ্চা মেয়েটার বাবা সেখানে মদ্যপান করে অজ্ঞান হয়ে পড়েছিল। পুলিশ অফিসার সিউলের কাছে তার মেয়েকে বুঝিয়ে দেবার অনেক চেষ্টা করে, কিন্তু সিউল সেখান থেকে পুলিশ অফিসারকে চলে যেতে বলে। যদিও বাচ্চা মেয়েটা পুলিশ অফিসারকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেদিন তিনি বাচ্চাটার কথা না শুনেই অফিসে চলে যায়।
আর তার কয়েক ঘন্টা পরে হঠাৎ করে ইয়ংয়ের মা অনেকগুলো টাকা নিয়ে এসে তাকে দিয়ে বলে যে আমার ছেলে একটা ভুল করে ফেলেছে, ও একটা বাচ্চাকে মেরে ফেলেছে, আপনি প্লিজ যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচিয়ে দিন। ও সবেমাত্র আইন কলেজে পড়ে, ও যদি এখন এত বড় মামলা খেয়ে যায় তাহলে ওর সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। আর মহিলাটার এমন কথা শুনে নিজের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে সেই পুলিশ অফিসার সেদিনের টাকাগুলো নিয়ে বাচ্চা মেয়েটার অ্যাক্সিডেন্ট কেস থেকে ইয়ংকে বাঁচিয়ে দিয়েছিল, যার ফলস্বরূপ সেই পুলিশ অফিসার বাচ্চা মেয়েটাকে মাঝে মাঝে তার সামনে ভূতের মতো দেখতে পেত। শুধু তাই নয়, আজকে সেই বাচ্চাটার হাতেই নাকি তাকে মরতে হয়েছে। তাই সে ইয়ংকে উদ্দেশ্য করে লিখে রেখেছিল যে আমরা কখনোই আপনাকে ক্ষমা করব না, আপনার জন্য আমাদের সবাইকে মরতে হয়েছে। এইসব কথা শুনে ইয়ং হতভম্ব হয়ে যায়, কারণ সে কবে কিভাবে এই বাচ্চাটাকে মেরেছে তার কিছুই মনে নেই। সে সব কিছু মনে করার চেষ্টা করতে করতে ফাইনালি যখন নিজের ব্রেনের উপরে প্রেশার দিতে থাকে, তখনই তার মনে পড়ে যায় যে 9 বছর আগে সে তার বন্ধুবান্ধবীদের সাথে অনেক মদ্যপান করেছিল। আর মাতাল অবস্থায় বাড়িতে ফেরার সময় সে দেখতে পায় যে তার মা রাস্তার পাশে পাতাকপি বিক্রি করছে। আর এত বড় ট্রাক রাস্তার পাশে রাখার কারণে সেখানে একজন পুলিশ অফিসার এসে তার মাকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু তারপর কি ঘটেছিল এই ব্যাপারে তার আর কোনো কিছুই মনে পড়ছিল না। এদিকে কয়েকজন এজেন্ট জুনকে নিয়ে একটা ফাঁকা মাঠের ভেতরে চলে গিয়েছিল, কারণ জুন যেহেতু তার খুনি সেই চাইনিজ লোকটাকে নিজ হাতে মেরেছে, আর দ্বিতীয় যে লোকটা ছিল সে তো তার মৃত্যুর আগে মৃত্যুবরণ করেছে। সুতরাং এখন জুনের প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেছে, তাই জুন নিজেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু অদ্ভুতভাবে জুন তার অতি প্রাকৃতিক শক্তি দিয়ে সেই গাড়ির হেডলাইটগুলো ভেঙে সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে নিজের গাড়িটা নিয়ে ইয়ং যখন বাড়িতে ফিরছিল তখনই সে তার পাশের একটা বাসের ভেতরে আবারও সে বাচ্চা মেয়ে সুজিনকে দেখতে পায়। এই বাচ্চাটা তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আজকে তাকে মেরেই ফেলবে। আর হ্যাঁ, বাচ্চাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ইয়ংয়ের গাড়ি একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হয়। ইয়ং তার মাথায় প্রচণ্ড আঘাত পায়, আর সাথে সাথে তার মনে পড়ে যায় যে 9 বছর আগে সেদিন রাতে কি ঘটেছিল। আসলে সেই বাচ্চা মেয়েটা তার বাবাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখে রাস্তায় এসে লোকজনদেরকে ডাকাডাকি করছিল যেন তারা কেউ তার বাবাকে সাহায্য করে। আর ওদিকে নিজের মাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছিল বলে মায়ের ট্রাকটা মাতাল অবস্থাতে ইয়ং চালিয়ে নিয়ে বাড়িতে আসতে থাকে। আর বাড়িতে আসার পথেই সুজিন নামের সেই বাচ্চাটাকে ট্রাকের আঘাতে মেরে ইয়ং বাড়িতে ফিরে আসে। কিন্তু মাতাল থাকার কারণে সে এইসব কিছুই বুঝতে পারে না। এদিকে বাড়িতে ফিরে আসলে আমরা দেখতে পাই যে ইয়ংয়ের মাকে পুলিশ মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে, আর তিনি নিজের ট্রাকের সামনে রক্ত লেগে থাকতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তিনি তার মেয়েকে চুপ থাকতে বলে দ্রুত ট্রাকটা নিয়ে বেরিয়ে যায় দেখার জন্য যে কোথায় কি ঘটেছে। সামান্য একটু এগিয়ে যেতেই তিনি দেখতে পায় যে একটা বাচ্চা মেয়ে সেখানে রাস্তায় মরে পড়ে আছে। জুন বুঝতে পারে যে এই কাজটা তার ছেলেই ঘটিয়েছে, কিন্তু তখনই এই বাচ্চাটার বাবা সুস্থ হয়ে সুজিনকে নেবার জন্য এখানে চলে আসে আর দেখতে পায় যে তার মেয়েটা মরে পড়ে আছে। স্বাভাবিকভাবে সিউল মনে করে যে এই বৃদ্ধ মহিলাটাই হয়তো তার মেয়েকে মেরে ফেলেছে, যেটা বুঝতে পেরে জুন নিজের ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু বাচ্চাটার বাবা কোনোভাবেই তাকে ছেড়ে দিচ্ছিল না। সে বাইক নিয়ে জুনের পিছু করতে থাকে, আর কিছু বুঝতে না পেরে জুন ট্রাক দিয়ে এক ধাক্কায় সিউলকেও মেরে ফেলে। অর্থাৎ এই মা আর ছেলে একসাথে একটা বাবা আর মেয়েকে মেরে ফেলেছিল, আর তাদের কোনো শাস্তিও হয়নি। আর এই জন্যই জুনকে সিউল এসে মেরে ফেলেছিল, আর ইয়ংকে মারতে এসেছিল সিউলের মেয়ে সুজি। আর এই সব কিছু মনে পড়ার কারণে ইয়ং সেই দুর্ঘটনাস্থল থেকে অন্য একটা ট্রাক নিয়ে নিজের বাড়ির দিকে আসতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ট্রাকটাও সেখানেই দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে যায় যেখানে ওই বাচ্চা মেয়েটাকে সে মেরে ফেলেছিল। আর ফাইনালি বাচ্চাটা যখন ইয়ংয়ের সামনে এসেছিল তাকে মেরে ফেলার জন্য, তখনই সেখানে নিজের ছেলেকে বাঁচানোর জন্য জুন চলে আসে। সে বাচ্চাটার কাছে হাত জোর করে নিজের ছেলের জীবন ভিক্ষা চাইতে থাকে। সে অনুরোধ করে বাচ্চাটাকে বলে যে তুমি আমার ছেলেকে প্লিজ মেরো না, তুমি আমাকে মারো, তুমি চাইলে আমি 1000 বার নিজের জীবন তোমাকে দিয়ে দেব,
কিন্তু তবুও তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও। ও বুঝতে পারেনি, ও ভুল করে ফেলেছে। আসলে একজন মা তার সন্তানকে কত বেশি ভালোবাসে এই সিনটা দেখে আমরা বুঝতে পারি। তো এখানে ইয়ং তার মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। সে বলে যে না মা, আমি তোমাকে একটুও কষ্ট পেতে দেব না। আমি যে পাপ করেছি তার সাজা আমাকে পেতেই হবে। এটা বলে সে রাস্তার মাঝে আত্মহত্যা করতে চলে যায়। আর তখন একটা ট্রাকের আঘাতে সে আহত হয়ে গেলেও সেই বাচ্চা মেয়েটা হয়তো তাকে ক্ষমা করে দিয়েছিল বলে ইয়ং এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। আর বাচ্চাটা সহ জুন দুজনেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ইয়ং নিজেই নিজেকে শাস্তি দেবার জন্য এখন আদালতে নিজের সকল দোষ স্বীকার করে। আদালত সকল কথা শুনে আইন অনুযায়ী তাকে ক্ষমা করে দেয়। আর তাছাড়াও ইয়ং যাকে মেরেছিল সেই বাচ্চাটা যেহেতু তাকে ক্ষমা করে দিয়েছে, তখন আদালত শুধু একটাই কথা বলে যে এই প্রথম রেজারেক্টেড ভিকটিমসরা আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে তারাও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিতে পারে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই অসাধারণ গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।